আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এখনই বন্ধ হচ্ছে না কোভিড ডেডিকেটেড ও ফিল্ড হাসপাতাল, নতুন ভ্যারিয়েন্ট মোকাবেলার প্রস্তুতি। দেশকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিমুক্ত রাখতে পদক্ষেপ নিচ্ছে সরকার, দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বিতর্কিত কাউকে ইউপি নির্বাচনে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ, জানালেন ওবায়দুল কাদের। ই ভ্যালির দেনা নিরূপণ ও ব্যবস্থাপনায় নতুন কমিটি গঠনে সাবেক ৩ সচিবের নাম প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ের। এবং কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সংক্রমণ কমলেও করোনা ডেডিকেটেড হাসপাতালগুলো এখনই নন কোভিড হাসপাতালে রূপান্তর করা হবে না, চালু থাকবে ফিল্ড হাসপাতালের কার্যক্রম। পাশাপাশি করোনার কারণে ব্যাহত নন কোভিড রোগীদের চিকিৎসা স্বাভাবিকভাবে চালাতে এসব হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডক্টর নাজমুল ইসলাম। রিপোর্ট ইমদাদুল্লাহ বাবুল। দেশে করোনা সংক্রমণ বেড়ে গেলে রাজধানীর ১৭টি সরকারি হাসপাতালকে রূপান্তর করা হয়েছিল কোভিড ডেডিকেটেড হাসপাতালে। করোনা মোকাবিলায় এসব হাসপাতালে ৩,৮৯০টি সাধারণ ও প্রায় ৪০০টি আইসিইউ শয্যায় চলে রোগীদের চিকিৎসা। গত বছর করোনা কমে গেলে অনেকগুলো হাসপাতালের কোভিড ইউনিট বন্ধ করে দেয় স্বাস্থ্য বিভাগ। বন্ধ করে দেয়া হয় বসুন্ধরা করোনা হাসপাতালও। এ নিয়ে ওঠে সমালোচনার ঝড়। চলতি বছর প্রাদুর্ভাব বেড়ে গেলে একই হাসপাতালকে আবারও রূপান্তর করা হয় কোভিড হাসপাতালে। রোগীর চাপ সামাল দিতে স্থাপন করা হয় ফিল্ড হাসপাতালও। এতে ব্যাপক অর্থ ব্যয় হয় এবং চিকিৎসা সেবা পড়ে সংকটের মুখে। তবে এবার সারা দেশের ১১৮টি হাসপাতালের করোনা ইউনিট বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন অধিদপ্তরের মুখপাত্র। কোভিড পরিস্থিতিতে নন কোভিড রোগীদের চিকিৎসা সেবা যেটি বিভিন্ন সময়ে আমরা দেখেছি খানিকটা কম্প্রোমাইজ করতে হয়েছে, ব্যাহত হয়েছে, এই সময় আমরা কিন্তু আবার স্বাভাবিক অবস্থায় তাদের চিকিৎসাটি ফিরিয়ে দেওয়ার আমরা চেষ্টা করছি। ফিল্ড হাসপাতাল আপনি জানেন, এটি যখন জরুরি প্রয়োজন হয় তখন সেটি স্থাপন করতেই হয়। এই মুহূর্তে যেহেতু সংক্রমণের নিম্ন একটি গতি আমরা দেখছি, এটি যদি অব্যাহত থাকে তাহলে সংশ্লিষ্ট সকলে একসঙ্গে বসে আলোচনা করে তারপর তারা সিদ্ধান্ত নেবেন। তিনি আরও জানান, করোনার নতুন কোনো ধরন শনাক্ত হলে আবারও বাড়তে পারে সংক্রমণ। এ বিষয়েও আগাম প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। আসলে শীত গ্রীষ্মের বিষয় নয়, বিষয়টি হচ্ছে স্বাস্থ্যবিধিগুলো যদি যথাযথভাবে প্রতিপালন করা হয় তাহলে অবশ্যই এই সংক্রমণটি একটি নিয়ন্ত্রিত অবস্থায় থাকবে। কোনো কারণে যদি নতুন কোনো ভেরিয়েন্ট বা অন্য কোনো বিরূপ পরিস্থিতি যেটি গ্লোবাল প্যান্ডেমিক সেটির অভিঘাত যদি বাংলাদেশেও এসে পড়ে, আমাদের গত ১.৫ বছরের অভিজ্ঞতা থেকে আমাদের যে প্রস্তুতি আছে, আমরা যে প্রস্তুতি নেবার চেষ্টা করছি, সকলে মিলেমিশে নিশ্চয়ই সেটি আমরা সামাল দিতে পারবো। টিকা নেওয়ার পাশাপাশি সবাইকে সঠিক নিয়মে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। যত ধরনের দুর্যোগ ঝুঁকি আসুক না কেন তা মোকাবেলা করে দেশের উন্নয়ন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। দেশের ৮০% মানুষকে করোনার টিকার আওতায় আনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির ৫০ বছরে পদার্পণ ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গণভবন থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন ও কক্সবাজারে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভৌগোলিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থানের কারণে দেশের উপর জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব পড়তে শুরু করেছে বলে সতর্ক করেন প্রধানমন্ত্রী। দুর্যোগের প্রভাবে দেশে যেন খাদ্য সংকট দেখা না দেয় সেদিকে নজর রাখার পরামর্শ দেন তিনি। অনেক উন্নত দেশও এখন অর্থনৈতিকভাবে খুবই একটা দুর্যোগপূর্ণ অবস্থা আছে, তাদের অনেক দেশে খাদ্যের অভাব দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ
যেহেতু আমরা দুর্যোগ মোকাবেলা করতে পারি, তাই এই সব দুর্যোগ মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যত দুর্যোগই আসুক, কাজে আমরা সব কিছু মোকাবেলা করেও উন্নয়নের অগ্রযাত্রায় আমরা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাব, এই লক্ষ্যটা সামনে নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। দেশে করোনা টিকা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি সংক্রমণ এড়াতে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আমরা বিভিন্ন যে পদক্ষেপগুলি নিয়েছি, তার ফলে দেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার কমানোর জন্য ইতিমধ্যে আমরা টিকা কার্যক্রম শুরু করেছি এবং এ পর্যন্ত 5,60,00,000 ডোজ টিকা ইতিমধ্যে প্রদান করা হয়েছে। শুধু টিকা নিলেই হবে না, নিজেকেও সতর্ক রাখতে হবে, কারণ টিকা নেওয়ার পরেও করোনা দেখা দিতে পারে, হয়তো সেটা অত মৃত্যু ঝুঁকি থাকে না, কিন্তু তারপরেও যাতে না হয় সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে। দুর্যোগ মোকাবেলায় দেশের প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার সার্ভিস নির্মাণের ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের আজীবন সম্মাননা পদক তুলে দেন দুর্যোগ ও ত্রাণ বিষয়ক প্রতিমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। আগামী ইউপি নির্বাচনে কোনো বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ। সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রার্থিতা বাতিল করা হবে বলেও জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালের ড্যামরা যাত্রাবাড়ি সড়ক 4 লেনে উন্নীতকরণের কাজ দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দণ্ডিত পলাতক আসামিরা এখন বিএনপি চালাচ্ছে। শফিকুল ইসলাম শাহিমের রিপোর্ট। যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভার থেকে ডেমরা সুলতানা কামাল সেতু পর্যন্ত এই সড়কে যানজট ছিল নিত্যদিনের সঙ্গী। তাই 369 কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে 4 লেনের সড়ক, পাশে আলাদাভাবে করা হচ্ছে সার্ভিস রোড। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, এ পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি হয়েছে 60%। 2022 সালের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হবে বলেও জানান তিনি। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে রাস্তার দুপাশে সার্ভিস লেনও নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পে 11টা আন্ডারপাস, 26 মিটার দৈর্ঘ্যের একটি সেতু আর 1 ফুট একটি ফুটওভার ব্রিজ নির্মাণ প্রকল্প। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি নির্বাচন নিয়ে সবসময় আত্মঘাতী নীতি গ্রহণ করে। পালিয়ে বেড়ানোর অভ্যাস বিএনপি নেতাদের রয়েছে। আওয়ামী লীগ জনগণকে নিয়ে উন্নয়নের রাজনীতি করে বলেও জানান তিনি। আমাদের মনোনয়নের ক্ষেত্রে এ যাবৎ দ্বিতীয় ধাপে নির্বাচনে বিতর্কিত কোনো ব্যক্তি নমিনেশন পেলে সে ব্যাপারে সুস্পষ্ট অভিযোগ পাওয়া মাত্রই আমরা খতিয়ে দেখছি। ডেমরা যাত্রাবাড়ি সড়ক 4 লেনের কাজ শেষ হলে সিলেট মহাসড়কের সাথে রাজধানীর যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ই কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির দেনা নিরূপণ ও ব্যবস্থাপনায় নতুন কমিটি গঠনের জন্য সাবেক 3 সচিবের নাম প্রস্তাব করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চে নামগুলো জমা দেওয়া হয়েছে। যাচাই বাছাইয়ের পর কমিটি গঠন করে আদেশ দেবেন হাইকোর্ট। হুমায়ুন চিশতির রিপোর্ট। ই কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির দেনা 1000 কোটি টাকার বেশি। গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে পণ্য সরবরাহ না করায় তৈরি হয়েছে অচল অবস্থা। এ অবস্থায় ই-ভ্যালির অবসান চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক গ্রাহক। প্রাথমিক শুনানি শেষে ই-ভ্যালির সম্পদ বিক্রি ও হস্তান্তরের নিষেধাজ্ঞা দেয় উচ্চ আদালত। তলব করা হয় সব নথি। মঙ্গলবার ই-ভ্যালির বিষয়ে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন অবসরপ্রাপ্ত সচিব, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও একজন আইনজীবীর সমন্বয়ে বোর্ড করতে বলেন হাইকোর্ট। একই সাথে সংশ্লিষ্ট দপ্তরকে এমন 3 জনের নাম উল্লেখ করে প্রস্তাব পাঠাতে বলা হয়। এরই প্রেক্ষিতে বুধবার হাইকোর্টে 3 সাবেক সচিবের নাম প্রস্তাব করে বাণিজ্য মন্ত্রণালয়। 3 জন অবসরপ্রাপ্ত সচিব মহোদয়ের নাম তারা সাজেস্ট করেন, যাতে করে এর মধ্যে থেকে মাননীয় হাইকোর্ট ডিভিশন একজন সচিবকে চুজ করেন এই বোর্ডে মেম্বার হওয়ার জন্য। যাচাই বাছাই করে এ বিষয়ে পরে সিদ্ধান্ত জানাবেন আদালত। বাণিজ্য মন্ত্রণালয়ের আইনজীবী জানান, আদালত যে 4 সদস্য বিশিষ্ট কমিটি করে দেবেন তারা দায় দেনা ও ব্যবস্থাপনার সব বিষয় নির্ধারণ করবে। মাননীয় আদালত বলেছেন যে তিনি বিচার বিবেচনা করে বিশ্লেষণ করে তিনি আগামী 17 বা 18 তারিখ যেদিন
ভ্যাকেশন বেঞ্চে তিনি বসবেন, সেদিন তিনি এই বিষয়ে আদেশ প্রদান করবেন। এরই মধ্যে প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা ও ব্যবস্থাপনা পরিচালক রাসেল। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে মধ্যপ্রাচ্যে মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা টুটুল সহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ চক্রের প্রধান টুটুল মানব পাচার করে মুদি দোকানদার থেকে এখন ৩টি ওভারসিজ প্রতিষ্ঠানের মালিক। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন বিপুল অর্থবিত্ত। সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে র্যাব। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। লিবিয়ার মেজদা শহরে মানব পাচারকারী চক্রের হাতে ২৬ বাংলাদেশি নিহত হওয়ার পর নড়েচড়ে বসে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একের পর এক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় একাধিক মানব পাচারকারী চক্রকে। তারপরও থেমে নেই মানব পাচার। বিদেশে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে মানুষের সাথে প্রতারণা করছে এসব চক্রের সদস্যরা। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় নারী সদস্যদের পাচারের পর তাদেরকে বিক্রি করে দেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে আটকে রেখে নির্যাতনের ভিডিও দেখিয়ে পরিবারের কাছ থেকে আদায় করা হয় মুক্তিপণ। এই ধরনের একটি চক্রকে বাড্ডা অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র্যাব ৪-এর গোয়েন্দারা। এই ৩টি ওভারসিজের পরিচয় দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে দালাল চক্রদের আমরা আটক করেছি, এগুলো সহ বেশ কিছু পলাতক আছে। সে সকল দালালের সহযোগিতায় তরুণ এবং তরুণী যারা বিদেশে যেতে চায় তাদেরকে উচ্চ বেতনের কথা বলে প্রভাবিত করে তাদেরকে সে বিদেশে পাচার করত। টুটুলের বক্তব্য অনুযায়ী এরকম সে ৫০ জন পাঠাইছে। সংবাদ ব্রিফিংয়ে র্যাব আরও জানায়, এই চক্রের মূল হোতা টুটুল এইচএসসি পাশ করার পর মেহেরপুরে তার গ্রামের বাড়িতে একটি মুদি দোকান দেন। পরে ঢাকায় এসে একটি পাচারকারী চক্রের সাথে জড়িয়ে পড়েন তিনি। প্রথমে দালাল হিসাবে কাজ শুরু করে এক পর্যায়ে নিজেই বাড্ডা এলাকায় ৩টি অফিস খুলে বিদেশে লোক পাঠানোর নামে পাচার করে হাতিয়ে নেয় বিপুল অঙ্কের টাকা। একটি মুদি দোকানদার ছিল। এক পর্যায়ে বিদেশে লোক প্রেরণ যারা করে সেই রিক্রুটিং এজেন্সির সঙ্গে তার সখ্যতা জন্মে এবং নিজেই সরকারের অনুমোদন ছাড়াই ৩টি ওভারসিজের মালিক বনে যান। মানব পাচারকারী টুটুলের অন্যতম সহযোগী তৈয়ব নিজেকে একটি এয়ারলাইন্সের ম্যানেজার পরিচয় দিয়ে ইমিগ্রেশনে চাকরি দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এদিকে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। কুমিল্লা নগরীর একটি পূজা মণ্ডপে হনুমানের মূর্তির কোলে পবিত্র কুরআন শরীফ রাখার ঘটনাকে কেন্দ্র করে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে জনতা। এক পর্যায়ে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে বাধে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হন। সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করে এ প্রসঙ্গে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, নিরপেক্ষভাবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এর সাথে জড়িত কেউই রেহাই পাবে না বলেও জানান তিনি। ঘটনাটা আজকে তদন্ত শেষ হয়ে আজকে আমরা তার রেজাল্ট আপনাদেরকে দিতে পারবো। প্রকৃতপক্ষে তদন্তের মাধ্যমে যে ব্যক্তি দোষী হবে তার শাস্তির ব্যবস্থা আইনের মাধ্যমেই হবে। কিছুদিন আগে শিয়ালিয়াতে আপনি ঘটনা ঘটেছিল একটা, সেই ঘটনায় সাথে 9 জন, তারপরে আরও 7 জন অ্যারেস্ট হয়েছে। তাদের কিন্তু আজ পর্যন্ত জামিন হয়নি, বিচার কার্য চলছে। তাদের আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা এটা করা যাবে, করবে, এতে কোনো সন্দেহ নেই। এদিকে ঢাকার খামারবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্রকারীরা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে যাওয়া যায়। আমি মনে করি এই ঘৃণ্যতম কাজ কুমিল্লা যেটা সংগঠিত হয়েছে এটা সাম্প্রদায়িক অপশক্তিরই এটা কাজ। এ ঘটনায় সহনশীল থেকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে জনসাধারণকে অনুরোধ করেন মন্ত্রীরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
করোনা ভাইরাসে দেশে একদিনে আরও 17 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,730 জনে। গত 24 ঘন্টায় 22,153টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 518 জন। শনাক্তের হার 2.34%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 505 জন। এ পর্যন্ত মোট সুস্থ 15,25,673 জন। মৃতদের মধ্যে 8 জন পুরুষ ও 9 জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন 13 জন। এছাড়াও খুলনায় 2, চট্টগ্রাম ও বরিশালে 1 জন করে 2 জন মারা গেছেন। আগামীকাল থেকে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার ABM খুরশিদ আলম। বিকেলে অধিদপ্তরের অনলাইন পেজে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। তিনি আরও জানান, মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ থেকে এই কার্যক্রম শুরু হবে। এদিন দুটি বিদ্যালয়ের 200 জন শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেয়া হবে। এরপর তাদের 10 থেকে 15 দিন পর্যবেক্ষণ করবেন স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসকরা। পর্যবেক্ষণ শেষে ঢাকা সহ অন্যান্য জায়গার 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। আগামী দিন বৃহস্পতিবার দুপুর 12টায় মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজে আমরা এই টিকার কাজটা একটা টেস্ট রান শুরু করব। প্রাথমিকভাবে দুটো সরকারি স্কুলের 12 থেকে 17 বছর পর্যন্ত ছেলে মেয়েদের বেছে নিয়েছি এবং আমরা তাদেরকে ফাইজারের টিকাটা দেব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নানা শারীরিক সমস্যায় ভুগছেন, তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে দেশে তার সুচিকিৎসা সম্ভব নয় বলেও দাবি করেন মির্জা ফখরুল। তার ভাষায়, গুরুতর অসুস্থ হবার পরও খালেদা জিয়াকে জামিন দিচ্ছে না সরকার। তার যে অসুস্থতাগুলো আছে, যে রোগগুলো আছে, এই রোগগুলোর চিকিৎসা এখানে পূর্ণাঙ্গভাবে সম্ভব নয়। অর্থাৎ সব রোগের একসাথে চিকিৎসা করতে পারে এই ধরনের মানসম্পন্ন যে হাসপাতাল, সেখানে তাকে নেওয়া দরকার। এবং তারা পরিষ্কার করে বলেছেন যে এটা বাংলাদেশে এই ধরনের কোনো ব্যবস্থা নেই, বাইরেই তাকে যেতে হবে। কেন দিচ্ছেন না বেগম জিয়ার প্রাপ্য জামিন? তাকে বেগম জিয়া তো দয়া চাচ্ছেন না আপনাদের কাছে, আপনার তার যে প্রাপ্য যে জামিন সেটা দেন। শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে জানাতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর ইস্কাটনে ইস্পাহানি বালিকা বিদ্যালয়ে নিজের নামে ভবন ও ইনডোর প্লেগ্রাউন্ডের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় নতুন প্রজন্মকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাদকের চাহিদা ও সরবরাহ নিয়ন্ত্রণে সবাইকে একসাথে কাজ করার কথাও বলেন তিনি। ভয়ঙ্কর নেশা মাদক, এই জায়গা থেকে আমাদের নতুন প্রজন্মকে আগলে ধরে রাখতে হবে। এই মাদক আসক্ত হলেই তারা কিন্তু পথ হারিয়ে ফেলবে। এটার যে ভয়ঙ্কর পরিণতি কি হবে সেটা সম্বন্ধে আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে। জনবিচ্ছিন্ন হয়ে গেছে বলেই বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর অফিসার্স ক্লাবে বিজনেস বাংলাদেশ পত্রিকার ৫ম বর্ষপূর্তির অনুষ্ঠানে গণমাধ্যমকে তিনি একথা জানান। বিএনপি নির্বাচন নয়, ক্ষমতায় যেতে চোরাগুলির পথ খুঁজছে বলে জানান তিনি। নির্বাচনের মাধ্যমে সরকার গঠন ছাড়া আর কোনো পথ খোলা নেই বলেও এ সময় মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে বিধায় তারা স্থানীয় সরকার নির্বাচনেও অংশগ্রহণ করতে ভয় পায়। স্থানীয় সরকার নির্বাচনেও তারা নাই। আসলে যেই সমস্ত দল জনবিচ্ছিন্ন হয়ে যায় তারাই ভোট বর্জন করে, আর জননির্ভর কোনো দলের পক্ষে ভোট বর্জন করা হচ্ছে আত্মহননের মতো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এই বক্তব্যগুলো নতুন কোনো কিছু নয়। আসলে তারা চায় এমন একটি ব্যবস্থা বাংলাদেশে হোক যেটির মাধ্যমে নিশ্চিত করা যাবে যে বিএনপি ক্ষমতায় যাবে। সেটি তো জনগণ করতে পারবে না। জাতীয় প্রেস ক্লাবে রাজনৈতিক সমাবেশ কর্মসূচি বন্ধ থাকবে। ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ক্লাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, 10 অক্টোবর ক্লাব প্রাঙ্গণে সংঘটিত বিশৃঙ্খল ও অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখন থেকে আলোচনা সভা ও সেমিনারের নামে কোনো দলের, বিশেষ করে জিহাদ স্মৃতি পরিষদ, জিয়া পরিষদের রাজনৈতিক কর্মসূচি বা সমাবেশ করতে দেয়া হবে না। শারদীয় দুর্গাপূজার আজ মহা অষ্টমী। সকালে বিহিত পূজা দিয়ে শুরু হয় দেবীর আরাধনা, সন্ধ্যায় সন্ধি পূজা আর মহা আরতি। যদিও মহামারী করোনার কারণে মহা অষ্টমীর সবচেয়ে বড় আকর্ষণ কুমারী পূজা এবছর হচ্ছে না, তবুও কমতি নেই উৎসবের। পূজাকে ঘিরে রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় চলছে উৎসবের আমেজ। ইমদাদুল হকের তোলা ছবিতে আরো জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। রাত জাগা ভরেই বাজনায় মুখরিত মণ্ডপ, মহাষ্টমীর সকাল বলে কথা। দেবী দুর্গার আরাধনায় পুণ্যার্থীরা মন্দিরে আসতে শুরু করেন ভোর থেকেই। সাজানো হয়েছে বিভিন্ন সড়ক, চলছে আলোকসজ্জা। উৎসবের আমেজে পরিবার পরিজন নিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরছেন অনেকে। কারণ বাজার মিডিয়া পাড়ায় এটিএন নিউজের উদ্যোগে এবারও হচ্ছে জমজমাট দুর্গোৎসব। মা দুর্গা আমাদের সকলকে রক্ষা করুন আর সবাইকে মঙ্গল করুন। সামনের বছর যেন আমরা আবার আনন্দের সাথে উদযাপন করতে পারি। প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে, এটা থেকে যেন আমাদের দূর করে দেয়। পূজার আনন্দে রাজধানীর বেশিরভাগ মন্দিরেই করোনা সংক্রমণ ঠেকাতে দেওয়া স্বাস্থ্যবিধি মানছেন না দর্শনার্থীরা। ভিড় হুড়োহুড়ি করেই অঞ্জলি দেওয়া, প্রসাদ বিতরণের সারিতে দাঁড়াচ্ছেন অনেকে। এদিকে পরিস্থিতি সামাল দিতে পারছেন না আয়োজকরাও। মানুষ আসলে সবটা মানতে চায় না। আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করছি। আমরা বারবার বলছি যে আমার জীবনটাও যেমন আমার কাছে বড়, অন্যের জীবনটাও কিন্তু আমার কাছে তেমনই বড়। এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারা আছে রাজধানীর বেশিরভাগ মন্দিরে। পূজা ও দেবী দেখতে আসা ভক্ত অনুরাগী ও দর্শনার্থীদের ওপর সতর্ক নজরদারিও রাখছেন তারা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যমুনা ব্যাংকের কর্মকর্তাদের জন্য অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি। ইউনাইটেড হাসপাতালের তত্ত্বাবধানে রাজধানীর যমুনা ব্যাংক টাওয়ারে কর্মসূচি উদ্বোধন করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। এ সময় তিনি জানান, আগামী মার্চে ঠোঁট কাটা, তালু কাটা অসহায় গরিব রোগীদের জন্য 2 সপ্তাহ ব্যাপী হল্যান্ডের ডাক্তার দ্বারা বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। এই সেবা পেতে আগ্রহী রোগীদের যমুনা ব্যাংকের যে কোনো শাখায় যোগাযোগ করার আহ্বানও জানান তিনি। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান চৌধুরী, ইউনাইটেড হাসপাতালের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের মহাব্যবস্থাপক মাসুদ আহমেদ সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। রাজধানীর বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম মার্কেটে চালু হলো মিনস্টার গ্রুপের নতুন শোরুম। বিকেলে শোরুমটির উদ্বোধন করেন মিনস্টার গ্রুপের চেয়ারম্যান, এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট এম এ রাজ্জাক খান রাজ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মিনস্টার গ্রুপের জেনারেল ম্যানেজার ডেভেলপমেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম লিটন, জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং নিয়াজ মাহমুদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন এ শোরুমে খুব সহজেই মিনস্টারের সকল ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স এবং হিউম্যান কেয়ার পণ্য সাশ্রয়ী মূল্যে ক্রয় করতে পারবেন ক্রেতারা। এছাড়াও আকর্ষণীয় সকল মিনস্টারের পণ্যে থাকবে বিশেষ ছাড়। এ পর্যায়ে আন্তর্জাতিক সংবাদ। এবার কলম্বিয়ায় রহস্যজনক রোগে অসুস্থ হয়ে পড়েছেন এক মার্কিন কূটনীতিক। রহস্যজনক হাভানা সিন্ড্রোমে তিনি আক্রান্ত হয়েছেন বলে ধারণা যুক্তরাষ্ট্রের। এ নিয়ে তদন্ত চলছে। কলম্বিয়ার রাজধানী বোগোটায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সফরের একদিন আগে এমন আতঙ্কের খবর জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। 2016 সালে কিউবার রাজধানী হাভানায় প্রথমবারের মতো এমন রহস্যজনক রোগে আক্রান্ত হয়েছিলেন মার্কিন কূটনীতিকরা। নতুন এই রোগ ও এর উৎস সম্পর্কে কারো কোনো ধারণা না থাকায় এর নাম দেয়া হয় হাভানা সিন্ড্রোম। এরপর বিশ্বের বিভিন্ন দেশে এই রোগে আক্রান্ত হন মার্কিন কূটনীতিকরা। এটা শক্তিধর প্রতিপক্ষের অত্যাধুনিক কোনো অস্ত্র কিনা তা নিয়েও রয়েছে বিতর্ক। হাভানা সিন্ড্রোমে কানে যন্ত্রণাদায়ক আওয়াজ ও অবসাদ হয় এবং মাথা ঘোরায়।
পাবনার জয়কালবাড়ি মন্দির ও রামকৃষ্ণ সেবাশ্রম সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন স্কয়ার গ্রুপের পরিচালক ও টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি, আইন শৃঙ্খলা সহ পূজা মণ্ডপের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। পাবনা মোটর মালিক গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, সাবেক পৌর মেয়র কামরুল হাসান মিন্টু সহ স্থানীয় বিশিষ্টজনেরা এ সময় তার সাথে ছিলেন। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। আশা জাগিয়েও পারল না বাংলাদেশ। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালের সঙ্গে 1-1 গোলে ড্র করে ফাইনালের আগে বিদায় নিল লাল সবুজের দল। শুরুতে গোল করে এগিয়ে যায় বাংলাদেশ, কিন্তু নির্ধারিত সময়ের খেলা শেষের 11 মিনিট আগে গোলকিপার আনিসুর রহমান জিকোর লাল কার্ড পাওয়ায় কাল হলো বাংলাদেশের বিতর্কিত পেনাল্টিতে সমতা এনে ফাইনালে পৌঁছে যায় নেপাল। পরাগ আরমানের রিপোর্ট। আব্দুল্লাহ মুতাইরির সেলিব্রেশনটা দেখেন, তার আবেগটা দেখেন। জিততেই হবে এরকম ম্যাচগুলোতেই দিশাহারায় বাংলাদেশ। আশঙ্কা ছিল এবারও সেই সিঁদুরে মেঘ আর সরানো গেল না, জিতলেই ফাইনাল এমন সমীকরণের ম্যাচে নেপালের সঙ্গে 1-1 গোলে ড্র করে আবারও হতাশ মলিন লাল সবুজের দল। খেলার শুরুতে আক্রমণ আর বল দখলে আধিপত্য ছিল নেপালের। গুছিয়ে নিয়ে প্রতিপক্ষের উপর আক্রমণ চালায় বাংলাদেশ। তাতে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি অস্কার ব্রুজনের দলের। 9 মিনিটে জামাল ভুঁইয়ার ফ্রিকিকে মাথা ছুঁয়ে বাংলাদেশকে এগিয়ে দেন বারিধারার স্ট্রাইকার সুমন রেজা। এগিয়ে যাওয়ার আনন্দে নাচে মালদ্বীপের বাংলাদেশ গ্যালারি। সুমন রেজা এই ম্যাচে ফিরলেন বাংলাদেশকে। প্রথমার্ধেই গোল শোধের সুযোগ ছিল নেপালের, কিন্তু ক্রসবারের উপর দিয়ে বল পাঠিয়ে সহজ সুযোগ নষ্ট করেন রোহিত চাঁদ। বল দখলে রাখার পাশাপাশি গোল শোধে আক্রমণের ধার বাড়ায় নেপাল। দ্বিতীয়ার্ধে যেন আরও উদ্যমী তারা। এমনি এক আক্রমণ ঠেকাতে গিয়ে খেলার 79 মিনিটে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের গোলকিপার জিকো। 10 জনের বাংলাদেশের উপর তখন ছড়ি ঘোরাতে থাকে নেপাল। 88 মিনিটে বিতর্কিত এক পেনাল্টিতে ম্যাচে সমতা নেন অঞ্জন বিস্তা। এই 1 পয়েন্টই নেপালকে ফাইনালে নিয়ে যায়। আর ভুলের খেসারত দিয়ে 16 বছর পর ফাইনাল খেলার আশা জাগিয়েও স্বপ্নভঙ্গের হতাশা নিয়ে বিদায় নিল বাংলাদেশ। পরাগ আরমান, এটিএন বাংলা। কাজ করে নিজেকে প্রমাণ করতে চান ক্রিকেট বোর্ডের নতুন নির্বাচিত পরিচালক ওবেদ রশিদ নিজাম। এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ক্রিকেটের উন্নতির জন্য বিপিএল এর আসর নিয়মিত হওয়া উচিত। এসএম আশরাফের রিপোর্ট। ক্রিকেট বোর্ডে নতুন যে 6 মুখ এবার পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন তাদেরই একজন ওবেদ রশিদ নিজাম, যিনি বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটস এবং বেক্সিমকো ক্রিকেটের প্রধান নির্বাহী। দায়িত্ব পালন করছেন চ্যারিটি প্রতিষ্ঠান পিচ ফাউন্ডেশনের হয়েও। ক্রিকেটের সাথে সম্পর্কটা 20 বছরেরও বেশি। এবার তিনি বোর্ড পরিচালক হয়ে নতুন চ্যালেঞ্জের সামনে। আমার অনেক বছরের এক্সপিরিয়েন্সের জন্য আমি কিন্তু সব ডিপার্টমেন্টে কাজ করে এসেছি। লোকাল বলেন, বিপিএল বলেন, অ্যান্ড ইভেন ইন ইন্টারন্যাশনাল লেভেল আমি আন্ডার 19 2004-এও ছিলাম জড়িত। সো যে কোনো লেভেলই দেখ না কেন আই এম রেডি টু অ্যাকসেপ্ট অ্যান্ড আই টেক ইট আপ এজ এ চ্যালেঞ্জ। তো আমার জন্য একটা চ্যালেঞ্জ, আমার প্রমাণ করতে হবে যে আমি ভালো। বিশ্বের 5ম ধনী ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের দায়িত্বটাও অনেক বড়। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের এই কাউন্সিলর ভূমিকা রাখতে চান বাংলাদেশকে বিশ্বের সেরা দল তৈরিতে। আমরা যারাই এসেছি এবার বোর্ডে এবং অতীতে যারা ছিলেন তারা সবাই কিন্তু সবার চেষ্টা কিন্তু ক্রিকেটটাকে উন্নতি করা, ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাওয়া। উই ওয়ান্ট টু বি রাইট অ্যাট দ্য টপ। 7টা না 8টা সিরিজ উইন হয়েছে। আমরা উইমেন্স ক্রিকেটে এশিয়া কাপে জয়লাভ করলাম। আমরা আন্ডার 19 চ্যাম্পিয়ন্স হলাম। সো আমার মনে হয় ইটস গ্র্যাজুয়ালি উই আর গেটিং দেয়ার। একটু সময় লাগে, বাট আই থিঙ্ক সো ইন দ্য নিয়ার ফিউচার আপনারা দেখবেন আমরা আরও ভালো করবো ইনশাআল্লাহ। ক্লাব ক্রিকেট, একাডেমি কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সবখানেই সংগঠক হিসেবে নিজের অতীত অভিজ্ঞতা কাজে লাগাতে চান দেশের ক্রিকেটে। ইমপ্রুভমেন্ট তো হতেই পারে এবং উন্নতির জন্যই আমরা সকলেই কাজ করব। ঘরোয়া ক্রিকেটটা কীভাবে আর একটু ইমপ্রুভ করা যায়। ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই আইপিএলের জন্যই কিন্তু আজকে ইন্ডিয়া ওই জায়গায় গেছে।
এবং বিপিএলটাও আমাদের জন্য কন্টিনিউ করা উচিত। অযত্ন পড়ে থাকা আন্তর্জাতিক স্টেডিয়ামগুলোর সংস্কার করা, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগের ক্রিকেটে আরও নজর দেয়া বোর্ড সভায় এসব তুলে ধরার ইচ্ছের কথা জানান ওবেদ রশিদ নিজাম। না, এখানে একটা ডিফারেন্স। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। বলবো বোর্ডে আমার শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। এখনই বন্ধ হচ্ছে না কোভিড ডেডিকেটেড ও ফিল্ড হাসপাতাল, নতুন ভ্যারিয়েন্ট মোকাবেলার প্রস্তুতি। দেশকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিমুক্ত রাখতে পদক্ষেপ নিচ্ছে সরকার, দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বিতর্কিত কাউকে ইউপি নির্বাচনে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ, জানালেন ওবায়দুল কাদের। ইভ্যালির দেনা নিরূপণ ও ব্যবস্থাপনায় নতুন কমিটি গঠনে সাবেক 3 সচিবের নাম প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ের। এবং কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/HN Bangla News। ধন্যবাদ।